আপনারা কালকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগত নিয়ে এসে আমাদের ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী যারা আমাদের সাথে এই রাজাকারের ছবি টানানোর জন্য আপনাদের সাথে কথা বলতেছিল, তাদের উপর নিরস্ত আমাদের ভাইদের উপর আপনারা যে আক্রমণ চালিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা বলে দিতে চাই, আপনারা কালকে বলেছেন অনেকে যে রংপুরে নাকি ছাত্রদলকে ভেনিশ করে দিবেন, শেষ করে দিবেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসেন আমরাও দেখি যে ছাত্রদল 17 বছরে রাজপথে কিভাবে একক শক্তি প্রদর্শন করে টিকেছিল। আজকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি তাদের যে আসেন আমরাও খেলি, দেখি কারা 2 মিনিট টিকে থাকতে পারে এই রংপুরের রাজপথে। রংপুরের মাটিতে দূরের কথা, বাংলাদেশের মাটি তাদের স্থান হবে না। এবং এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে জামাত শিবিরকে আমরা এক চুল ছাড় দেবো না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটিতে যে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, আমরা খুব ধৈর্য পরীক্ষা দিছি। পরবর্তীতে যদি কোনো বিষয়ই করে, 71কে খাটো করে এবং জুলাই নিয়ে বিকৃত করে, জুলাই যদি ব্যবসা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর মহানগর জেলা এক বিন্দু ছাড় দেবে না। রংপুরের মাটিতে ছাত্র শিবিরের কোনো আস্থান আমরা করতে দেব না। হামলা চালিয়েছে, তারা ঢাকা কলেজে হামলা চালিয়েছে, জগন্নাথে হামলা চালিয়েছে। এই সমস্ত সন্ত্রাসীকে বলতে চাই, ক্যাম্পাস গুলোতে আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে ফিরে আসার সুযোগ নেই। তোমরা যদি ছাত্রলীগ হয়ে ফিরে আসো, আমরা আবু সাইদ হয়ে ফিরে আসবো। তোমরা যদি ছাত্রলীগ হয়ে ফিরে আসো, আমরা মুক্ত আলিয়ান হয়ে ফিরে আসবো। ছাত্র দল এবং ছাত্র শিবির দুই দলে আমাদের সাথে বসে প্রশাসনের সাথে তারা সমঝোতা করেছেন এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে, এবং দ্বিতীয়ত কোনো ছাত্রলীগ যাতে এই ধরনের কারো প্ররোচিত হয়ে এই ধরনের ক্যাম্পাসকে, সুন্দর ক্যাম্পাসকে অস্থিতিশীল সৃষ্টি করতে না পারে, তারা এটা ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি পরবর্তীতে আমরা যে দেখলাম যে বাইরের কোনো লোকজন এসে এটাকে আরও বেশি দীর্ঘায়িত করার জন্য তারা চেষ্টা করেছিল। তা আমরা প্রশাসন এবং ছাত্র দল, ছাত্র শিবির সবাই মিলে আমরা একখানে হয়ে পরবর্তী সবাইকে আমরা ফেরত পাঠাতেছি এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে কালকে রাতে সমাধান হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। কেন এই ঘটনাটা ঘটলো, কেন এই তদন্ত এবং ফুটেজ দেখে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে চাই এবং পরবর্তীতে আমরা সিন্ডিকেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেব, নাম্বার 1। নাম্বার 2, গতকাল রাত্রে এবং সকালবেলা ওই 2 সংগঠনে আবার 2টা বিক্ষোভ মিছিলের একটা সংবাদ দিয়েছেন। একটা দিয়েছেন লালবাগ থেকে পার্কের মোড় পর্যন্ত একটা বিক্ষোভ সমাবেশ করবে, আর একজন বলছে যে ক্যাম্পাসের গেটের সামনে তারা সমাবেশ করবে। 2 সংগঠনের সাথেই আমাদের যে কথাবার্তা হলো সেটা হলো যে তারা করতেছে এটা ক্যাম্পাসের বাইরে। আমরা ক্যাম্পাসের বাইরের চেয়ে সবচেয়ে বড় গুরুত্ব দিচ্ছি যে ক্যাম্পাসের পার্কের মোড়টা তো ক্যাম্পাস সংলগ্নই। সেই জন্য আমরা এই জিনিসটাকে পুলিশ প্রশাসনের কথা বলেছি যে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, আপনারা প্রয়োজনে এখন চলে যাওয়ার জারি করতে পারেন, অথবা আপনাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনার জন্য যা যা করা দরকার আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা 2 ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি, তারা এই ব্যাপারে একমত। তারা কারণ এখানে তো কোনো সমাবেশ ডাকা, বিক্ষোভ ডাকা মানে কে আসবে বাইরে এটা তো আমরা জানি না। সুতরাং এই ক্যাম্পাসকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কারো দ্বারা মানে এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই দায়িত্ব কিন্তু মানে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশাল বোঝা হবে তথা বাংলাদেশ। রংপুর বিশ্ববিদ্যালয় সহ ঢাকার 3 ক্যাম্পাস কিন্তু রণক্ষেত্র। এ বিষয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। পরবর্তীতে যক্ষ বিপি শিক্ষার্থীদের ভিতরে নিয়ে এলেন প্রক্টর অফিস ও জবি ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে পুনরায় পথ আটকে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত তোলা হয়। এই হামলার মূল মোটিভ অত্যন্ত পরিষ্কার। ক্যাম্পাসের 100 কোটি টাকার উন্নয়ন কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হলে শতভাগ স্বচ্ছতা থাকবে এবং কেউ চাঁদাবাজি করতে পারবে না। কিন্তু ওপেন টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার চাঁদা ও অবৈধ কমিশনের ভাগ পাওয়ার লোভী মানসিকতা থেকেই ছাত্রদল সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তরের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের উপর এই বর্বরচিত হামলা চালিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে চাঁদাবাজি করতে না পেরে এই সন্ত্রাসীরা আজ উন্মাদ পাগলের মতো হয়েছে। এই লুবি মানসিকতা চরিতার্থ করতে জবি ছাত্রদলের 2006-07 সেশনের
চিহ্নিত ও 40 ঊর্ধ্ব সন্ত্রাসীরা, আমি আবার বলছি নাম ছাত্রদল কিন্তু 40 ঊর্ধ্ব বয়স তাদের, এই সন্ত্রাসীরা রামদা চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে। জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি এবং জাফর সহ অন্যান্য সশস্ত্র সন্ত্রাসীরা অডিটোরিয়ামের ভিতর থেকে জকসু সদস্য আব্দুল্লাহ ও শিবির নেতা বখতিয়ার সহ সাধারণ শিক্ষার্থীদের মারধর করতে করতে বের করে দেয়। এমনকি ক্যাফেটেরিয়ার ভিতর জোরপূর্বক ঢুকে জকসু সদস্য আব্দুল্লাহকে নির্মমভাবে মারধর করা হয়। হামলায় জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, এজিএস মাসুদ রানা সহ কর্তব্যরত সাংবাদিক, শিক্ষার্থী, ছাত্র শিবির ও ছাত্র শক্তির অন্তত 20 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। 20,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি জকসুর জিএস আব্দুল আলিম আরিফকে পিটিয়ে রক্তাক্ত সংজ্ঞাহীন করার পর তাকে জিম্মি করে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদলের খুনি সন্ত্রাসীরা। আজকে প্রকাশিত এক্স-রে রিপোর্ট অনুযায়ী এই পৈশাচিক হামলায় জকসুর জিএস আব্দুল আলিম আরিফের চোয়ালের হাড় ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে। উপরন্তু উপস্থিত সম্মানিত উপাচার্য মহোদয়কে শাসিয়ে ছাত্রদল সন্ত্রাসীরা দম্ভুক্তি প্রকাশ করে বলে ক্যাম্পাস ছাত্রদলের দখলেই থাকবে। এখানেই শেষ নয়, হামলার পর আহতরা যখন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তখন বিকেল 4:45টার দিকে দেশীয় অস্ত্রসহ দ্বিতীয় দফায় হামলা চালায় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এই পৈশাচিক হামলার নেতৃত্ব দেয় কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা। ক্যাম্পাসের হাসপাতালের রোগীদের উপর নির্মম আক্রমণ চালিয়ে তারা আমরা রোগী বলে আকুতি জানানো সত্ত্বেও রেহাই দেয়নি এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। একই ধারাবাহিকতায় আজ ঢাকা কলেজেও ফ্যাসিবাদের উগ্র রূপ স্পষ্ট হয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের জন্য সম্মাননা প্রদান উপলক্ষে ছাত্র শিবির ঢাকা কলেজ শাখা এক শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছিল, কিন্তু সেই পবিত্র মানবিক অনুষ্ঠানের প্রস্তুতিকালে ব্যাগে পিস্তল দিয়ে ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। তারা অনুষ্ঠান স্থলে দায়িত্বশীলদের হাত থেকে ব্যানার কেড়ে নেয় এবং রামদা চাপাতি সহ মারাত্মক দেশীয় অস্ত্র নিয়ে একা পেয়ে 4-5 জন ছাত্র শিবিরের নেতাকর্মীর উপর সশস্ত্র আক্রমণ করে। ঢাকা কলেজ ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিকের উপর কাপুরুষোচিত হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়। শুধু তাই নয়, পবিত্র দোয়া অনুষ্ঠানটি পণ্ড করে দিয়ে তারা শিক্ষার্থীদের অডিটোরিয়াম ও ক্যাম্পাস থেকে একে একে বের করে নিয়ে এসে রাজপথে মারধর করে এবং রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল করে এবং কর্তব্যরত সাংবাদিকদের হত্যার হুমকি দেয় ও পথচারীদের উপর চাপাতি দিয়ে হামলা চালায়। অন্যদিকে ঢাকা আলিয়া মাদ্রাসায় আজ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হলে অবস্থানরত ছাত্রদের উপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালায়। রুম থেকে জোরপূর্বক ছাত্রদের বের করে দিয়ে হলে তালা মেরে দেয়। পুলিশের সামনেই প্রকাশ্য অস্ত্র নিয়ে এবং হেলমেট পরে রাজধানীর শীর্ষ চাঁদাবাজ যুবদল নেতা নয়ন এবং ঢাবি ছাত্রদলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা আলিয়া মাদ্রাসায় এই বর্বরোচিত হামলা তারা চালায়। পেশাদার ডাকাতদের নিয়ে শিবিরের উপর এই হামলার সময় সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি খোদ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, তিনি হামলাকারীদের আঘাতে রক্তাক্ত হয়েছেন। ঠিক একই হিংস্রতার চিত্র আমরা দেখতে পেয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত 3রা আগস্ট গতকাল। সেখানে জুলাই গণ অভ্যুত্থান ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী জুলুমের বিরুদ্ধে জুলাই চলাকালে সন্ধ্যায় ছাত্রদল পরিকল্পিত হামলা চালিয়ে স্টল ভাঙচুর ও নেতাকর্মীদের উপর আক্রমণ করে। এতে সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও সাবেক শাখা সভাপতি সোহেল রানা সহ বেশ কয়েকজন জনশক্তি আহত হয়। এর জেরে 4 আগস্ট পুরো রংপুর থেকে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে বেরোবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুনরায় হামলা করতে যায় ছাত্রদল। এ সময় তাদের এই জঙ্গিপনার ভিডিও ফুটেজ নিতে গেলে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপরে তারা চরমভাবে চড়াও হয়, তাদেরকে আক্রমণ করে, কিছু সাংবাদিক আহত হয়। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা বিগত কিছুদিন ধরে দেশের শিক্ষালয়গুলোতে এক সুসংগঠিত উপায়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের উপর সম্পূর্ণ বিনা উস্কানিতে একের পর এক সমন্বিত হামলা চালানো হচ্ছে। সম্পূর্ণ প্রমাণিক ও ভিত্তিহীন গুজবকে হাতিয়ার বানিয়ে খোদ থানার ভিতর ডাকসু নেতাদের উপর বর্বরোচিত হামলার মাধ্যমে এই নোংরা রাজনীতির ধারাবাহিকতা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পর আজকে জকসু নেতৃবৃন্দের উপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হলো। এই ধারাবাহিকতায়
এই ধারাবাহিক হামলার পেছনে সরকারের উচ্চ মহল থেকে প্রত্যক্ষ উস্কানি দেয়া হচ্ছে বলে আমরা স্পষ্ট মনে করি। অত্যন্ত পরিতাপের বিষয় হলো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে একের পর এক সন্ত্রাসী হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করার পর আজ পর্যন্ত কোনো একটি ঘটনারও কোনো প্রকার সুষ্ঠু বিচার বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই রহস্যজনক নীরবতা অপরাধীদের আরও বেশি বেপরোয়া করে তুলছে। এরই মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা অঙ্কুরেই বিনষ্ট করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে বর্তমান সরকার এক নতুন কর্তৃত্ববাদী শাসন কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। নির্ভরযোগ্য জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ অপরাধনামা পর্যালোচনা করলে দেখা যায় কেবল বিগত জুলাই মাসেই দেশ জুড়ে খুন, ধর্ষণ, দখলবাজি, টেন্ডারবাজি সহ এই দলের অন্তত 300টি প্রকাশ্য সন্ত্রাসী অপরাধের চিত্র উঠে এসেছে। জনগণের তীব্র সংশয় দানা বাঁধছে যে বর্তমান সরকারের 5 মাসের চরম জনদুর্ভোগ, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই দেশজুড়ে ছাত্রদল যুবদলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে নিজেদের সন্ত্রাসী সক্ষমতা যাচাইয়ের এই অপচেষ্টা আপনাদের জন্যই বুমেরাং হবে। গত 16 বছর ধরে শিক্ষার্থীদের উপর নির্যাতন, টেন্ডারবাজি চালিয়ে যে পতিত স্বৈরাচার আজ ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের করুণ পরিণতি থেকে শিক্ষা নিন। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে গঠিত এই নতুন বাংলাদেশে কোনো ধরনের দখল বাণিজ্য, লেজুর ভিত্তি ও মাস্তানি রাজনীতি দেশের ছাত্র সমাজ আর এক চুলও সহ্য করবে না। আমাদের সুস্পষ্ট দাবিসমূহ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসায় ঘটিত যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বিচার এবং বহিষ্কার করতে হবে। প্রক্টর অফিসের অতি উৎসাহী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির পোস্টার ছিঁড়ে ফেলা এবং অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রক্টর অফিসের যে সকল কর্মকর্তা পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে। 3, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তালাবদ্ধ হল মুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে হল বন্টন করতে হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। আজকের এই সংকটময় মুহূর্তে আমরা দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এই বর্বরোচিত হামলার অবিলম্বে সুষ্ঠু বিচার না হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা চরমভাবে বাধার মুখে পড়বে এবং শিক্ষাঙ্গন সহ দেশ জুড়ে এক গভীর অস্থিতিশীলতা তৈরি হবে, যার সম্পূর্ণ দায় এই বর্তমান সরকারকেই বহন করতে হবে। আমরা আজকের সারাদিনে এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল সকাল 9টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছাত্র গণজামায়াত আমরা পালন করব এবং এই গণজামায়াত থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সরকারের প্রতি আজকের এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানাবো এবং সামগ্রিকভাবে এই জাতীয় হামলাগুলোর পুনরাবৃত্তি যেন না হয় এই ব্যাপারে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আপনার ক্ষমতার মসনদ খুবই পিচ্ছিল, ক্যাম্পাসগুলোকে যদি আপনি অস্থিতিশীল করেন আপনার ওই মসনদও খুব বেশি দিন টিকে থাকা আপনার জন্য সম্ভব হবে না। আপনারা দেখেছেন এই হামলার সিনারিওগুলো আমাদের সামনে এসেছে, আমরা কিছু জিনিস আপনাদের কাছে নিয়ে আসছি। হাসপাতালে যে হামলাগুলো চালানো হয়েছে এগুলো আগস্ট মাসের 15ই জুলাই এবং বিভিন্ন সময় এই হামলাগুলো ছাত্রলীগ চালাতো। ইভেন আজকের যে দিন 2 বছর আগে আগস্টের এই সময় একই হাসপাতালে জুলাইয়ের এই 35শে জুলাই বা 34শে জুলাইয়ের সময়গুলোতে এই হাসপাতালগুলোতে হামলা চালিয়েছিল ছাত্রলীগ। সেই একই স্টাইলে ছাত্রদল এই হামলাগুলো চালিয়েছে। আজকে হাসপাতালের এমার্জেন্সি রুমগুলোতে ঢুকেছে, সাধারণ রোগীদের উপর তারা হামলা করেছে। এই হচ্ছে তাদের রিয়েল চিত্র, অর্থাৎ ছাত্রলীগের একেবারেই হুবহু অনুকরণ করছে এই ছাত্রদল। এরপরে আপনারা দেখেছেন রংপুরে আজকে তারা মিছিল নিয়ে বহিরাগত একজনও ছাত্র না, এখানে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে রামদাও, চাপাতি, ক্রিস এগুলো নিয়ে তারা হামলা চালিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একবার প্রকাশ্যে এগুলো উঁচিয়ে নিয়েছে, কিন্তু প্রশাসন পাশে দাঁড়িয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। আওয়ামী ফ্যাসিবাদের প্রশাসন যেমন ভূমিকা পালন করত, ওই ফ্যাসিবাদের প্রশাসনের প্রেতাত্মারা এখন আবার বর্তমান সরকারের এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠার জন্য একই রকম ভূমিকা বা আচরণ তারা দেখাচ্ছে। এখানে আরো কিছু ফুটেজ আমাদের কাছে আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে যারা হামলা করেছে, এখানে আমরা দেখাচ্ছি যে ছাত্র দলের আহ্বায়ক
তার পাশের ছাত্রদলের এগুলোর 15 বছর আগে ছাত্র জীবন শেষ হয়ে গেছে। ছাত্র বলতে আমার বারবার একটু লজ্জা লাগছে। তারপরেও কমিটিতে আছে, কমিটিরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তারপরেও তাদের কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি আছে, এগুলো হচ্ছে বিএমপি করার বয়স নয় শেষ হয়ে গেছে। এরা হচ্ছে প্রকাশ্যে বলছে এই ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে, বিসি কে শাসাচ্ছে তারা, ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে। আর বিসি হচ্ছে মাথা নাড়াচ্ছে, কারণ বিসি হচ্ছে তাদের অনুগ্রহে এই পদ পেয়েছে এবং এখন বিসির দায়িত্ব পালন করছে। ন্যূনতম একাডেমিক যোগ্যতা তার ভিতরে নেই। এখানে জিএস যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তার উপরে হামলা করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, তিনি হাসপাতালে আহত অবস্থায় আছেন, গুরুতর অবস্থায় আছেন। এখানে দেখেছেন আপনারা তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই হত্যাকাণ্ডের যারা মূল আসামি তাদের মধ্যে একজন হচ্ছে শেখ রমজান আলী রকি। আজকে এই হেলমেট বাহিনীর জেরাক্স কপি হচ্ছে নয়ন, চাঁদাবাজের একেবারে মাফিয়া চাঁদাবাজ ঢাকার। এই মাফিয়া চাঁদাবাজ নিয়ে আসছে এই হত্যাকারীকে। রকি হচ্ছে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি, কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত এই চাঁদাবাজরা এই সন্ত্রাসদেরকে, এই খুনিদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের একেবারে প্রচ্ছন্ন মদদে প্রশাসনের নাকের ডগায় এই ভূমিকাগুলো তারা পালন করছে। অর্থাৎ বাংলাদেশে এই খুনের রাজত্ব কারা কায়েম করছে? যে হাজারের উপরে খুন হয়েছে বিগত 5 মাসে, সেই হাজারের উপরে খুনের নেতৃত্ব কাদের মাধ্যমে দেয়া গিয়েছে, এগুলো তার স্পষ্ট প্রমাণ। হাসপাতালে ঢুকে ছাত্রদলের হামলা আরো কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রোগী সামনে যাকে পাচ্ছে তাকেই হামলা করছে। হাসপাতালের ভিতরে অস্ত্র সহ তারা হাসপাতালে প্রবেশ করছে এবং এগুলো দিয়ে এলোপাথারি মারছে রুগীদের উপরে, সেখানে রুগীর স্বজনদের উপরে। সায়েন্স ল্যাবে আজকে ঢাকা কলেজে কোনো ধরনের উস্কানি ছাড়াই সেখানে পথচারীদের উপর হামলা করেছে, চাপা দিতে গুরুতর আহত করেছে কয়েকজনকে। আমরা জানতে পেরেছি প্রায় 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। একজন মুরব্বীর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, এখানে আজকে যারা হামলার সাথে জড়িত ছিল টোটাল হচ্ছে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং অর্থ দিয়ে তাদেরকে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে ছাত্রদলের হামলা শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্টের পাশের আইনজীবী। তিনি সেখানে হয়তো হাসপাতালে গিয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসার জন্য বা তার রুগী ছিল, তার উপর হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জকসুবিপি রিয়াজুলের উপর সরাসরি ছাত্রদলের সভাপতি, মেয়াদ উত্তীর্ণ এবং বয়স উত্তীর্ণ সভাপতি, তার নেতৃত্বে এই হামলাটা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত অধ্যক্ষ, একজন শ্রদ্ধেয় শিক্ষক, একজন আলেমের উপরে তারা সশস্ত্র হামলা করেছে। তিনি এখনো হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। ঢাকা আলিয়া মাদ্রাসায় হেলমেট পরা অবস্থায় এখানে তারা শোডাউন দিয়েছে আর বলছে যে আপনারা কি করেন, পুলিশকে শাসাচ্ছে, গুলি করেন না কেন? এই হচ্ছে তার চরিত্র নয়নের। ঢাকা আলিয়া মাদ্রাসায় এই নয়নের নেতৃত্বে যাদের উপর হামলা করা হয়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা কলেজের সামনে অস্ত্র সহ একবারে কাপড়ে মোড়ানো অস্ত্র হাতে সাংবাদিক যখন ছবি তুলছে তার দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছে হামলা করবে বা শাসাচ্ছে তাকে। অস্ত্র নিয়ে আসছে, গোলা বারুদ, তাও আবার এই অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বহিরাগতরা হামলা করেছে। এবং জুলাই শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান ঢাকা কলেজের, এই দোয়া অনুষ্ঠানের সেখানে তারা অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করার জন্য উপস্থিত হয়েছে। এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ছবি আছে যেখানে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে, সাংবাদিকরা সেখানে রক্তাক্ত হয়েছে, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। এটা আর কোনো ছাত্র সংগঠনের পজিশনে আর ছাত্রদল নাই। এটা কেন্দ্র কমিটি থেকে একবারে রুরাল লেভেল পর্যন্ত প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটির মেয়াদ এবং ছাত্রত্ব অন্তত 10-15 বছর আগে শেষ হয়ে গিয়েছে। এই অছাত্ররা কোন ইন্টেনশন নিয়ে এই ক্যাম্পাসগুলোতে আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা খেয়াল করবেন, সেখানে ছাত্রদলের আজকের ঘটনার মূল কারণটা হচ্ছে ছাত্ররা প্রথমে ইনকিলাব মঞ্চের ব্যানারে সেখানে গিয়ে ইউজিসির চেয়ারম্যান উপস্থিত হয়েছে, তার কাছে তারা স্মারকলিপি দেবে, দাবি করবে যে ঠিকাদার প্রতিষ্ঠানের উপরে কাছে এই প্রতিষ্ঠানের হল নির্মাণের দায়িত্ব দেওয়া যাবে না। প্রায় 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা দিতে হবে সেনাবাহিনীর হাতে যাতে খুব দ্রুত এই হল নির্মাণ হয়। এর আগেও 15,000 কোটি টাকা এখানে দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা সম্ভবত, বা 15,000 কোটি টাকা সামথিং এমন দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা। সেটা তৎকালীন সময়ে যারা যে ভিসি ছিল, আওয়ামী লীগের, যুবলীগের ভিসি ছিল, সেই ভিসি সেটা পুরো টাকাটাই মেরে খেয়ে ফেলছে। এখন আবার এই টাকাটা বরাদ্দ দেওয়ার কথা, সেই টাকাটাও যাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দেয়, এই ঠিকাদারি গ্রহণ করবে ছাত্র দলের নেতাকর্মীরা বা ওই এলাকার যারা বিএনপি নেতাকর্মীরা আছে, সেখানে অনেক ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে স্টুডেন্টদেরকে স্বার্থকে প্রায়োরিটি দিতে হবে, এখানে দ্রুত হল নির্মাণ করতে হবে। অত্যন্ত ভোগান্তির মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে, একটা ন্যূনতম হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নাই, যা অত্যন্ত লজ্জাজনক। এই বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন লজ্জাজনক, তেমনি একইভাবে প্রশাসনের জন্য, শিক্ষা
মন্ত্রণালয়ের জন্য, ইউজিসির জন্য লজ্জাজনক। এই জায়গা থেকে যখন বরাদ্দ দেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা সেভারাল টাইম আন্দোলন করে যে টাকাটা স্যাংশন করেছে, সেই টাকাটা এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্রদল যুব দলের ভাগ বাটোয়ারার বস্তুতে পরিণত কেন করা হইল না? এই জন্য কোনো উস্কানি ছাড়াই আজকে আমাদের নেতাকর্মীদের উপরে, যশোর নেতাকর্মীদের উপর হামলা করা হইল। সুতরাং আমরা এখানে বলতে চাই, তাদের যে চরিত্র এখন দেখা দিয়েছে, এটা কোনো ছাত্র বান্ধব কোনো চরিত্র না। সকল ক্যাম্পাসে তারা ছাত্রদের দ্বারা ধিকৃত হয়েছে, এর কারণে আজকে তারা সন্ত্রাসের রাস্তায় তারা বাছাই করে নিয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আপনার পতনের জন্য এই যুবদল ছাত্রদলই কিন্তু যথেষ্ট হবে। তাদের লাগাম ধরেন, যদি এখনো লাগাম ধরতে না পারেন তাহলে সময়ের অপেক্ষা করেন। আপনাদের সকলকে আজকে এই সংবাদ সম্মেলনে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আচ্ছা, রাষ্ট্রপতি পদত্যাগ করেছে কালকে, তাই না? যারা আইনের ছাত্র আছে, মনের ভিতরে জাগে নাই পদত্যাগ কখন করা যায়, অতীতে রাষ্ট্রপতিরা কি করেছে, বাংলাদেশের রাষ্ট্রপতিরা কে কখন আসলো, কে কখন গেল, কে টার্ম ফিল আপ করতে পারলো, কে টার্ম ফিল আপ করতে পারলো না, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ান রাষ্ট্রপতি কে অ্যাক্সিডেন্ট করেছিল, কে অ্যাক্সিডেন্ট করে নাই, কে 5 বছর ফিল আপ করতে পেরেছে, কে 5 বছর ফিল আপ করতে পারে নাই, রাষ্ট্রপতি রিজাইন করলে পরে কি হবে, রিজাইন করার আগে কি হবে, রিজাইন কখন করতে পারেন, রিজিগনেশন লেটারটা সঠিক না ব্যাটিক, এই চিন্তা মাথায় ডেভেলপ যদি না করে তাহলে তো থটফুল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে না। রাষ্ট্রপতি রিজাইন করেছে, আমি দেখি, আমি ল করে লাভ কি? রাষ্ট্রপতি রিজাইন করেছে, এটা তো একজন ফার্মাসি ছাত্রও দেখছে রাষ্ট্রপতি রিজাইন করেছে, একজন ইতিহাসের ছাত্রও দেখতেছে রাষ্ট্রপতি রিজাইন করেছে। তো আমি যে আইন পড়ছি, হোয়াট ইজ মাই এক্সট্রা আন্ডারস্ট্যান্ডিং, সেটা কি আমার? এখন আমি গতকালকে রাষ্ট্রপতির রেজিগনেশনটা দেখলাম। রাষ্ট্রপতি সাহেব রেজিগনেশন করে লিখছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আমি তৎকালীন সুপ্রিম কোর্টের কাছে অপিনিয়ন চেয়েছিলাম এবং তার বিবেচনায় তিনি ক্রান্তিকালে দেশের জন্য বিরাট সার্ভিস দিয়েছেন। একজন রাষ্ট্রপতি অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন, তার পদত্যাগ পত্রে এই সমস্ত কথা লেখা থাকা কি যুক্তিসঙ্গত? Who will raise this question? An intellectual, inquisitive law student should raise the question that resignation letter is not a resignation in the eye of law. আমার শরীর খারাপ, নিউরোলজিক্যাল প্রবলেমে তিনি ভুগছেন, এই কথা বলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন না। That's enough. That's good. Well and simple. To the point. কিন্তু তিনি রাষ্ট্রে কি দায়িত্ব পালন করেছেন, তার দায়িত্ব পালনের কারণে রাষ্ট্রে কি ধরনের স্যাংটিটি বজায় থেকেছে, এটা কি রেজিগনেশনের সাবজেক্ট ম্যাটার? নো। একজন আইনজীবী কিংবা একজন ল স্টুডেন্টকে মাস্ট হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ডিপার মিনিং অফ দ্য সেন্টেন্সেস। ডিপার মিনিং না জানলে কাগজে কলমে লেখা আছে, তা দিয়ে কি আইন শিক্ষা হবে? আইন শিক্ষা, মার্ডার করেছে, মেরে ফেলছে একজনকে, বলছে ফাঁসি দিয়ে দাও। এই তো একটা লেম্যানের কথা, একজনকে মার্ডার করেছে, ফাঁসি দিয়ে দাও, এটা লেম্যানের কথা। আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে যে তিনি যে মার্ডার করেছেন, এলিগেশনটা এসেছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস, ওয়াজ হি প্রভোকড, আন্ডার এনি প্রভোকেশন হি কমিটেড মার্ডার, or there are some exceptions, যিনি মার্ডার করেছেন তিনি কি সাইকোলজিক্যালি, ফিজিক্যালি ফিট পারসন ছিলেন কিনা, was a cold-blooded murder, design murder, or an accidental outcry. আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে একটা লোক মারা গেছে, পাবলিক বলবে এটা মার্ডার। আইনের ছাত্রকে বলতে হবে এইটা আইনের দৃষ্টিতে মার্ডার না, আইনের দৃষ্টিতে কখন মার্ডার হয় এই এক্সেপশন গুলো না জানলে ক্রিটিক্যাল মাইন্ড কোনোদিনই ডেভেলপ করবে না। সব মার্ডারের কি শাস্তি মৃত্যুদণ্ড? সব মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড? মার্ডার করলে শাস্তি 10 বছর হয়, কখন হয়? এই বিতর্কটা এখানে ডেভেলপ করা দরকার। এমন বিতর্ক এখানে ডেভেলপ হওয়া উচিত যে বিতর্কের কারণে শিক্ষকরাও ছাত্রদের প্রশ্নের কারণে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে বাধ্য হন। আর না হলে কি হবে জানেন? যেখানে চ্যালেঞ্জ থাকে না সেখানে জ্ঞান ডেভেলপ করে না, সেখানে নলেজ ডেভেলপ করে না। প্রশ্নের মুখোমুখি না হলে নলেজ বিল্ড আপ হবে না। একেবারে ওয়ান ওয়ে ট্রাফিকিং, শিক্ষক আসছেন পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন, 5 বছর 7 বছর আগের নোট তিনি পড়ায় চলে যাচ্ছেন, ছাত্ররাও কিছু বলে না, শিক্ষকও হ্যাপি, ছাত্ররাও হ্যাপি। এ দিয়ে কি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া হবে? এটা তো বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটাই আসলেই খুব ইনকুইজিটিভ, খুবই ইনকুইজিটিভ। আপনি ধরেন পত্রিকায় আমরা খবর দেখি, কি খবর দেখি? সরকার গঠিত হয়েছে, তো সরকার গঠিত হওয়ার জন্য আইন আছে না? আইন তো আছে, রুলস অফ বিজনেস আছে। প্রাইম মিনিস্টারের দায়িত্ব কি? দ্যার ইজ রুলস অফ বিজনেস।
এই যে আমরা দেখছি পার্লামেন্ট চলে, পার্লামেন্ট যে চালাইতে গিয়ে স্পিকার কি কি ভুল করছে, আইনের ছাত্র মাস্ট নো ইট। হোয়াট আর দ্য ফলস দ্য স্পিকার ইজ ডুইং? পার্লামেন্টের রুলস অফ প্রসিজিওর আছে। আমরা দেখছি একজনকে দাঁড়াইতে বলতেছে আর একজনকে বসতে বলতেছে, এখানেও তো একটা রুলস আছে। আমরা দেখছি বিরোধী দলের নেতাকে এত সময় দিচ্ছে, সরকারি দলের প্রাইম মিনিস্টারকে এত সময় দিচ্ছে, এখানেও তো একটা রুলস আছে। আমরা দেখছি ৭১ বিধিতে আলোচনা হচ্ছে, করা আলোচনা লাস্টে গিয়ে টকড আউট হয়ে যাচ্ছে, কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এটা কোন আইনে হয়, কোন বিধানে হয়? এই সমস্ত কথা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, হবেও না, হওয়ার কথাও না। কিন্তু ইনকুইজিটিভ মাইন্ড থাকলে এই যে ফেসবুকে সংসদ দেখি, এই সংসদটা সঠিকভাবে আইন অনুযায়ী চলছে কিনা, আইনের ছাত্রদের এই ধরনের একটা ইনকুইজিটিভ মেন্টালিটি থাকতে হবে, ইনকোয়ারি করার মতো মেন্টালিটি থাকতে হবে। এই যে ডেপুটি স্পিকার, স্পিকার সাহেব হয়ে গেছেন এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, তাহলে পরবর্তী ডেপুটি স্পিকার হচ্ছেন স্পিকার। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের একজন প্রধান বিচারপতি ছিলেন যিনি দীর্ঘদিন প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারেন নাই। কেন পারেন নাই জানেন? এই সমস্ত অনেক রাজনৈতিক প্রেক্ষাপট। ৩ বছর বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন, ৩ বছরের একদিনও সুপ্রিম কোর্টের লয়ারের প্রতিবাদের কারণে বিচারপতির চেয়ারে একদিনের জন্য বসতে পারেন নাই। শেষ পর্যন্ত দুঃখ করে তিনি প্রধান বিচারপতি থেকে রিটায়ারমেন্ট করেছেন, কিন্তু বিচারকের চেয়ারে বসতে পারেন নাই। সাংঘাতিক ব্যাপার। এই যে এক গভীর আন্ডারস্ট্যান্ডিং, এই গভীর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি তোমাদেরকে বলবো, শুধুমাত্র ফেসবুকিং এটা ইজি জব, স্ক্রলিং ইজ এন ইজি জব। আমি তো দেখেছি অনেক সময় ফেসবুকিং করতে 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 মানুষ টায়ার্ড হয়ে ঘুমায় যায়। স্ক্রল করতে 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 টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছে। কারণ কি? এখানে কোনো কন্টেন্ট নাই, এখানে কোনো থট প্রভোকেশন কিছু নাই, এখানে কোনো চিন্তার কিছু নাই, এখানে কোনো শেখার কিছু নাই। কিন্তু সত্যিকার অর্থে তোমরা যে জিনিসটাকে সামনে আসে, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব, লটাকে যদি লাইভ করতে হয় তাহলে সামনে যে বিষয়টা আসে, তোমরা কিছুদিন আগে দেখছো চট্টগ্রামের একজন এমপির ঋণ খেলাপির কারণে মনোনয়ন বাতিল হয়েছে, দেখছো? দেখেছো এটা? আসলাম চৌধুরী কেন হলো বাতিল? উনি নির্বাচন করেছেন, পাশ করেছেন, পাশ করার পরে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, মামলায় সিদ্ধান্ত হয়েছে উনি প্রথম দিনে ঋণ খেলাপি ছিলেন, সুতরাং তোনার পাশ করা, নির্বাচন করা, নির্বাচনে দাঁড়ানো এগুলোর আর কোনো মূল্য নাই। এখন এই প্রবলেমটা দেখার পরে তোমার মাথায় কি চিন্তা আসা উচিত যে কি রে ভাই, এটা কেমন কথা? নির্বাচন করছে তো, পাশ করছে, কোর্টেই ফাংশন করেছে, কোর্টে পারমিশন দিয়েছে নির্বাচন করার জন্য, এখন কোথায় গেল? নাই তো। বলছে ওত নিতে পারবেন না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আপনি রেজাল্ট পাবলিশ হবে না, এইভাবে ঝুলাই রাখছে। এই আপিল শুনানি হয়ে বলছে আপনি ২০০০ কোটি টাকা ঋণ খেলাপি, সুতরাং আপনার নির্বাচনে অংশগ্রহণ করলেও আপনার ঋণ খেলাপি হিসেবে মনোনয়নেই বাদ করে দেওয়া। এই যে একটা ঘটনা, এখন বাংলাদেশের 56 ইয়ার্সে দেখো তো কতগুলো নমিনেশন এভাবে বাদ হয়েছে। কারা কারা বাদ হয়েছে? কারা ছিলেন তারা? কোন মন্ত্রী সাহেব ইলেকশনের পরে মন্ত্রীর চেয়ারে আর বসতে পারেন নাই? কোন এমপি সাহেব ইলেকশন করেছেন কিন্তু পার্লামেন্টে গিয়েছেন, শপথ নিয়েছেন কিন্তু প্রসিডিং ড্র করতে পারেন নাই? একটা এক্সাম্পল বলি, ভারতীয় উপমহাদেশে ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ নামে এক মামলা আছে। রাজনারায়ণ ছিল তার কন্টেস্টার। রাজনারায়ণ গিয়ে ইলেকশন পিটিশন করে বলছে যে ইন্দিরা গান্ধী ২ নম্বরই করে পাশ করছে, তাকে ফেল ঘোষণা করা হোক। ভারতীয় কোর্ট ইন্দিরা গান্ধীর নমিনেশন বাতিল করে ভোট জালিয়াতি করে এমপি হয়েছেন বলে তাকে সিদ্ধান্ত নিয়ে রাজনারায়ণকে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টে আপিল করেছে, তখনও কিন্তু তিনি প্রাইম মিনিস্টার, সিটিং প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় যখন আপিল ফাইল করেছেন, সুপ্রিম কোর্ট বলেছেন মিস ইন্দিরা গান্ধী, ওকে উই আর স্টেইং দি জাজমেন্ট অফ দি হাই কোর্ট, কিন্তু আপনাকে আমরা যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত আপনি পার্লামেন্টের সেশনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই হলো প্রাইম মিনিস্টার পার্লামেন্টে বাইরে বসে থাকে, ভিতরে যেতে পারে না। She was the Prime Minister, the elected Prime Minister of all India, United India Prime Minister, Union of India Prime Minister. Supreme Court বলছে no,
যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করেন, মিনিস্টারদের মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু পার্লামেন্টের ভিতরে ঢুকে কোনো বক্তৃতা দিতে পারবেন না। প্রাইম মিনিস্টার ওয়াজ ডিবার্ড। পরের দিন প্রাইম মিনিস্টার এই আইনকে ডেস্ট্রয় করার জন্য পরের দিনে প্রাইম মিনিস্টার সংবিধান সংশোধন করতে দিল। ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, আমাদের টিচাররা পড়াবে এক সময়, কেশবানন্দ ভারতী মামলা, বিখ্যাত কেস। যারা কনস্টিটিউশন ল পরে পড়বা, সুপ্রিম কোর্টে ইন্দিরা গান্ধীকে বললো আমার মেজরিটি আছে, আমি সংবিধান সংশোধন করে দিব, প্রাইম মিনিস্টারের সিট নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংবিধান সংশোধন করে দিছে, রিট পিটিশন হয়েছে সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ করে। ইন্দিরা গান্ধীর করা সংবিধান সংশোধন ভারতীয় সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিবে। এক বিরাট পেসের মধ্যে পড়ে গেছে। হোয়াট উইল হ্যাপেন দেন? এতদিন পর্যন্ত, যতদিন এই বিতর্ক ছিল ততদিন পর্যন্ত ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ঠিকই ছিলেন, কিন্তু পার্লামেন্টের ভিতরে ঢুকে বক্তৃতা দিতে পারতেন না। দ্যাট ওয়াজ এন অ্যামেজিং। আরেকটা কাহিনী বলে চলে যাই। ভারতের এক অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমাদের দেশে তো আজকাল সব জি হুজুর হয়ে গেছে। আমাদের দেশে অ্যাটর্নি জেনারেল হইলে সরকারের হাতে পায়ে ধইরা কিভাবে ব্যবস্থা করবে এটা নিয়ে অস্থির থাকে। শোনেন, এক অ্যাটর্নি জেনারেলের কথা বলি। অ্যাটর্নি জেনারেল সাহেবকে ইন্দিরা গান্ধী, ভারতে ইমার্জেন্সি জারি করা হলো, 2 লক্ষ লোককে অ্যারেস্ট করা হলো সকল স্টেট লেভেলে। সব লোক হাইকোর্টে গিয়া রিট পিটিশন করে, হেভিয়াস কর্পাস রিট পিটিশন করে মুক্তি পেয়ে গেল। ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার, তিনি বললেন ভারতীয় হাইকোর্টগুলোর এই রায়ের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব। তিনি সুপ্রিম কোর্টে গেলেন, আপিল ফাইল করলেন। আপিল ফাইল করে প্রাইম মিনিস্টার অ্যাটর্নি জেনারেলকে চিঠি লিখলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল, ইউ উইল ডিফেন্ড দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া বিফোর দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আপনি ভারতীয় সরকারের পক্ষে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে ডিফেন্ড করবেন। অ্যাটর্নি জেনারেল উল্টা উত্তর দিলেন চিঠি লিখে, মিস গান্ধীজি, আই এম দ্য অ্যাটর্নি জেনারেল ফর ইউনাইটেড ইন্ডিয়া। My responsibility is to defend the constitution, is to defend the fundamental rights of the citizen, not to defend the government. So I am declining. আমি আপনার এই রিকোয়েস্ট রাখতে পারলাম না। আমি সুপ্রিম কোর্টে ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি জারি করার পরে লক্ষ লক্ষ লোককে অ্যারেস্ট করার যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনে আমি ভারতীয় সরকারকে সুপ্রিম কোর্টের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো না। আই এম রিজাইনিং ফ্রম অ্যাটর্নি জেনারেল অফিস। অ্যাকর্ডিংলি হি রিজাইন। এইরকম বড় মানুষ ছাড়া রাষ্ট্র ঠিক হয় না। এত পা চাটলে খালি। আর আজকালকার দিনে আমাদের দেশে কি হয়, অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য লবি করে, জজ হওয়ার জন্য লবি করে। শরমের আর শেষ নাই। আমি জজ হব, আমি লবি করতাম? আমাকে জজ বানানো হবে। আমাকে যেদিন জজ বানানো হবে, আমাকে অনেক কিছু ত্যাগ করে জজিয়তের চেয়ারে বসতে হবে। একটা সোশ্যাল মানুষকে আনসোশ্যাল করে দেওয়া হবে, সামাজিকভাবে সার্ভিস দেওয়ার জন্য আমাকে নেওয়া হবে। আমাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে রাজি করাইলেই না আমি উপযুক্ত জজ হব। আর যদি আমি খালি তৈলমর্দন করি, আর খালি অমুকের বাসায়, তমুক মন্ত্রীর বাসায়, তমুক এমপির বাসায় কিভাবে জজ হওয়া যায়, এই রকমের জজ দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে? নিড এ ব্যাকবোন। বাংলাদেশ নিড ব্যাকবোন লিডারশিপস, যেখানে প্রাইম মিনিস্টার হি উইল ডু হিজ জব, স্পিকার হি উইল ডু হিজ জব, চিফ জাস্টিস হি উইল ডু হিজ জব। দেয়ার উইল নট বি এনি কানেকশন উইথ ইচ আদার্স। একজন আরেকজনকে তৈলমর্দন করার কোনো দরকার নাই, তাহলে আর বিপ্লব থাকবে না। লাস্টের কথা বলি, বাংলাদেশেও এরকম একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, যাকে ডাকা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্টের, রাষ্ট্রপতি শাসিত সরকারের সময়। ওনাকে ডাকা হয়েছে চিঠি দিয়ে, উনি উত্তর দিয়েছেন, Honorable President, I cannot meet you. If you have anything to ask me, please send me a letter. I will reply to your letter, but I cannot come physically to meet you. Because it is not the responsibility of the Attorney General to meet the head of the government. It is the responsibility of the Attorney General to give legal opinion to the government in case of any crisis. কিন্তু আমাকে ডেকে বৃত্তের মতো বসায় রাখবেন, বাইরে 10 জন বসে থাকবে আর আমি ভিতরে বাইরে দাঁড়ায় থাকবো, আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন, একজনের পরে আরেকজন আসেন, এইটার নাম অ্যাটর্নি জেনারেল হতে পারে? নো, নো ইজ নো। হি ডিডন্ট গো, and accordingly he also resigned from his post.
তোমাদেরকে এই গল্প কেন শোনাচ্ছি? উই নিড দিস টাইপ অফ প্রেস্টিজিয়াস পিপল ফর দ্য নেশন। The nation needs leaders who have prestige, dignity, morality, accountability and self-prestige. Dignity এবং প্রেস্টিজ ছাড়া রাষ্ট্র দাঁড়াতে পারে না। প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্স ছাড়া স্টেট কখনো প্রপারলি রান করতে পারে না। প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্স যদি না থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ, মেধাবী, গুড স্পিকার, পৃথিবীর বিখ্যাত জায়গা থেকে পিএইচডি করা একজন একাডেমিশিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন, যাকে দেখে লক্ষ লক্ষ মানুষ ইন্সপায়ার হবে। দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। এখন আপনি আপনার দল করে, আমার দল করে, আরেকজনের দল করে, পদলেহন করে, রাতের বেলা দেখা করে, সকালবেলা সালাম করে, সন্ধ্যাবেলা পায়ে ধরে পায়ের ধুলি নেয়, এই ধরনের লোককে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো উচিত না। Why? ঢাকা ইউনিভার্সিটি সাংঘাতিক ব্যাপার, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলো আমাদের দেশে নতুন প্রজন্ম তৈরির কারখানা। এখানে যদি আমরা স্ট্যান্ডার্ড ফিট করতে না পারি, প্রপার স্ট্যান্ডার্ড মানুষকে জায়গা মতো বসাইতে না পারি, তাহলে অবশ্যই জাতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমি তোমাদেরকে এই কথা বলার একটাই অর্থ, উই ওয়ান্ট টু সি that the Manarat University is producing this type of qualified manpower. We want to see our teachers and the students will create such a conducive environment in the Manarat University from where graduates like you having prestige, dignity, understanding, qualification will develop day by day. Irrespective ke nari ke purush, immaterial. Material is we need the leaders. এই ধরনের লিডারশিপ মানারাত ইউনিভার্সিটি যদি প্রডিউস করতে পারে, আমার ধারণা মানারাত ইউনিভার্সিটির যে ট্রাস্টি বোর্ড আছে, তারা যে ড্রিম, যে স্বপ্ন, যে দূরভিসন্ধি নিয়ে এগুলো তারা প্রতিষ্ঠা করেছেন, আমার বিশ্বাস এই লিডারশিপ যদি ডেভেলপ করা যায়, তাহলে মানারাত ইউনিভার্সিটি বাংলাদেশে একটা বিখ্যাত ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করবে। আচ্ছা, সারা দুনিয়ায় যত বড় বড় ইউনিভার্সিটি আছে সবই তো প্রাইভেট। অক্সফোর্ড কি, কেমব্রিজ কি, তো আর এখানে আসলে আমরা খুঁজি ঢাকা বিশ্ববিদ্যালয় কি। আমার ধারণা মানারাত ইউনিভার্সিটির সামনে যে সুযোগ তৈরি হয়েছে, যে অপরচুনিটি এসেছে, ইনশাআল্লাহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েও সারা দুনিয়াতে তারা তাদের প্রেস্টিজ প্রমাণ করতে পারবে। সেই দিনের অপেক্ষায় আমরা সকলেই থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।